বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তো প্রত্যেকটা বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত থেকে যখন ইস্যু হয়, কি কি নথি দেওয়া হয়েছে সেই নথিগুলো সেখানে জমা করে রাখা হয়। দেখা যাচ্ছে কোনো নথি পাওয়া যাচ্ছে না। 2 বছর ধরে যে বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে তার কোনো নথি পাওয়া যাচ্ছে না। আবার এমন অনেকে রয়েছেন ভিন রাজ্য থেকে এসে ওই পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট করে নিয়ে চলে গেছে। পঞ্চায়েত প্রধান, তার তো এবার মাথায় হাত। শুনুন কি বলছেন। এই ভিএলির বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসছে, প্রথম কিভাবে জানতে পারেন আপনারা এই বিষয়টা? জেলা থেকে জানতে গেছে যে আপনাদের পঞ্চায়েত থেকে এতগুলো বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে, তারপর ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, আগে ক্যাজুয়ালি দেওয়া হতো লিখিত ভাবে, এখন তো তা না, এখন তো ডিজিটাল, এখন লগ ইন পাসওয়ার্ড দিয়েই সমস্ত কিছুটা করা হয়। কিন্তু লগ ইন পাসওয়ার্ড গুলো তার ফোনেই ছিল, ভিএলির ফোনেই ছিল, উনি ইউজ করে মিস ইউজ করে সবকিছুতে উনিই করেছেন। আপনার কি মনে হচ্ছে এগুলো অবৈধভাবে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে? ওটিপি টাকা, সেটা তো পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে। সমীর রয়েছে আমার সহকর্মী, সরাসরি। সমীর, দুটো বিষয় হতে পারে। প্রথমত, ওই পঞ্চায়েত কর্মী জানেনই না যে ডকুমেন্টস প্রিজার্ভ করে রাখতে হয়, যে সম্ভাবনা একেবারেই নেই। অর্থাৎ পঞ্চায়েত কর্মী এই ধরনের কাজ করবেন সেটাই স্বাভাবিক, তিনি ডকুমেন্টস নথি সব সামনে রাখবেন সেটাই স্বাভাবিক। তাহলে ধরে নিতে হবে কোনো ডকুমেন্টস নথি ছাড়া পঞ্চায়েত এই বার্থ সার্টিফিকেট ইস্যু করে গেছেন ওই পঞ্চায়েত কর্মী শুধুমাত্র টাকার বিনিময়ে। এত দিন লাগলো ধরা পড়তে। দেখো, যেহেতু এই পঞ্চায়েত কর্মী গোপনে এই কাজটি করেছেন এবং প্রধান পুরো ব্যাপারটাতে অন্ধকারে ছিল, তিনি জানতে পারেননি। সম্প্রতি যখন এই পঞ্চায়েতে অডিট করা হয় তখন এই বিষয়টি নজরে আসে। দেখা যাচ্ছে বিগত বছরে প্রায় 1100 বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ওই পঞ্চায়েত এলাকায় এতগুলো শিশু জন্মায়নি এবং যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু নন ইনস্টিটিউশনাল, অর্থাৎ তারা হাসপাতালে জন্মায়নি, অন্য কোথাও জন্মেছে। তো এতগুলো যখনই জন্ম সার্টিফিকেট দেওয়া হয় তখন একটা বিভ্রান্তি তৈরি হয় এবং যেটা অডিটে জানার পরে তখন কিন্তু প্রধান ওই পঞ্চায়েত কর্মীকে শোকজ করেন এবং তিনি যে উত্তর দেন তাতে কিন্তু সন্তুষ্ট হননি প্রধান। এরপরে তিনি চাপা থানায় অভিযোগ জারি করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চাপা থানার পুলিশ এবং বিপদ আঁচড়েই কিন্তু ওই পঞ্চায়েত কর্মী গা ঢাকা দিয়েছেন। তবে যেটা জানা গিয়েছে পুলিশের তদন্তে, যে শুধুমাত্র যে এই জেলার বাসিন্দা তা নয়, ভিন রাজ্যের বাসিন্দারাও কিন্তু এই পঞ্চায়েত থেকে সার্টিফিকেট পেয়েছেন। কিভাবে পেয়েছেন? যে ইন্টারনেট ধাঁধাগুলি রয়েছে সেখানে কেউ জন্ম সার্টিফিকেটের আবেদন যখন করা হয়েছে তার মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েত কর্মীর সঙ্গে যোগাযোগ হয় এবং তিনি অবৈধভাবে এই জন্ম সার্টিফিকেট ইস্যু করেছেন। এবং এই জন্ম সার্টিফিকেট ইস্যু করতে গেলে পঞ্চায়েত প্রধানের মোবাইল যে নাম্বার থাকে সেই নাম্বারটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং সেখানে একটা ওটিপি যায়। কিন্তু এক্ষেত্রে কি করা হয়েছে, পঞ্চায়েত প্রধানের মোবাইলের বদলে অন্য একটি ভুয়ো মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং যে নাম্বারে ওটিপি গিয়েছে সেই ওটিপি ব্যবহার করে কিন্তু এই জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং এই বিষয়টা কিন্তু তদন্তে উঠে এসেছে। এখন কিন্তু সেই আটঘাট বেঁধে এই জালিয়াতির ছকে নামা হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যখন এই পঞ্চায়েত কর্মীকে ধরতে যাওয়া হচ্ছে তাকে তো পাওয়াই যাচ্ছে না। আমরা গিয়েছিলাম তার বাড়িতে, শুনুন তার দাদা কি বলছেন। আপনি কে হন? আশিস কর্মকার? হ্যাঁ, ওনাকে ফোনে পাওয়া যাবে না? কবে থেকে বাড়ি নেই? কালকে পঞ্চায়েতে গিয়েছিল। ওখানে কি সমস্যা হয়েছিল? আপনাদের সাথে যোগাযোগ করছে না? দায় তো পঞ্চায়েত প্রধানের। তো পঞ্চায়েত প্রধান পুলিশে নালিশ করেছেন, কিন্তু পুলিশও বলছে যে পুলিশে রিপোর্ট করার পর থেকে ওই পঞ্চায়েত কর্মী হাওয়া। চাবড়া থানা আন্ডারে একটা কেস রেজিস্টার হয়েছে against a person named আশিস কর্মকার, যে হৃদয়পুর জিপিতে কাজ করতো। और ওনার अगेंस्टे অভিযোগ আছে কি উনি যে ফেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে। তো আন্ডার সেকশন 318, 336, 340, 341 BNS এ কেস রেজিস্টার হয়েছে और তদন্ত চলছে। কিন্তু এমন এক ঘটনা সামনে আসার পর এ নিয়ে এবার রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। পঞ্চায়েতের একজন কর্মীর সাহস নেই 1100 বার্থ সার্টিফিকেট দেওয়ার। এর পেছনে একটা বড় মাথা বা বড় একটা চক্র কাজ করছে। যেহেতু পাশে বাংলাদেশ রয়েছে, আগামী দিন যাতে ভোটার লিস্টে নাম তুলতে পারে, টাকার বিনিময়ে পশ্চিমবাংলায় সবকিছু হচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত, তৃণমূল দায় এড়াতে পারে না, প্রধান দায় এড়াতে পারে না। আমরা চাই যে গভীরভাবে তদন্ত, এর সাথে যারা যুক্ত আছে তাদের সকলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক।
বিজেপি কি বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ বিজেপি পরিচালিত একটা পঞ্চায়েত বগুলা, সেখানেও কিন্তু একটা ব্যাপক ওরকম শংসাপত্র জালিয়াতির ঘটনা ঘটেছিল, কিন্তু বিজেপির সেই পঞ্চায়েতের সাহস হয়নি সঙ্গে সঙ্গে যে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা। এখানে তো প্রধান নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে যদি দেখা যায় এছাড়াও কেউ যুক্ত আছে নিশ্চয়ই আইন চলবে, এখানে কোনো কাউকে বাঁচানোর কোনো প্রশ্নই নেই। এবার খড়িবাড়ির খবর। খড়িবাড়ির মনধি নদী থেকে দেদার বালি হাওয়া উড়েছে, একেবারে আর্থ মুভার লাগিয়ে নদী থেকে বালি তুলে নিয়ে কেউ কিচ্ছু জানে না, হ্যাঁ জানে, তবুও সবার সামনে ভিড় দর্পে এই কাজ করে যাচ্ছে বালি মাফিয়া। অথচ একেবারে চুপ হয়ে যাচ্ছে যদি সামনে ক্যামেরা চলে যায়। ক্যামেরা দেখে তখন রীতিমতো পালাচ্ছে তারা। তারপরে তারা জানে যে তারা যে কাজটা করছে সেটা বেআইনি কাজ, ক্যামেরা তো ধরা পড়ে যাবে। বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, এই বেআইনি কাজ করার সাহস আসছে কোথা থেকে? তবে সেই প্রশ্নই তুলছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা, যে এইভাবে কোনো রকম অনুমতি ছাড়াই কিভাবে এই নদী খনন চলছে। শুধু দিন বা রাত নয়, ভোর 5টা থেকে এই প্রতিনিয়ত কিন্তু নদী খনন হচ্ছে। প্রশাসন কি কোনোভাবে নজর দিচ্ছে না? স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এই যে নদী খনন প্রতিনিয়ত হচ্ছে, যার জেরে আশেপাশে প্রায় 10টি গ্রামের কুয়ো প্রায় শুকিয়ে গিয়েছে, তাদের পানীয় জলের সংকট দেখা দিয়েছে এবং তা নিয়ে তারা কিন্তু প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তারপরেও কিন্তু প্রশাসনের হুঁশ ফিরছে না। প্রশাসন কার্যত ঢিলেমিপনা করছে, এই ধরনের অভিযোগ করছেন বাসিন্দারা। আর এদিকে যারা বালি মাফিয়া রয়েছেন তারা শুধুমাত্র নদী খনন করছে তা নয়, নদীর চর অবধি কেটে ফেলা হচ্ছে, বিস্তীর্ণ এলাকায় এই বালি জমিয়ে রাখা হচ্ছে এবং এই বালি রাতের অন্ধকারে কিন্তু বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। আর এর জেরে নদীর নাব্যতা যেমন কমছে, নদীর গভীরতা বাড়ছে এবং আশেপাশের যে সমস্ত গ্রাম তারা কিন্তু সংকটের ছায়া দেখছে। কারণ এভাবে নদীর গভীরতা বাড়লে আগামী দিনে এই এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ বর্ষা সামনে, সেই বর্ষার আগে নদীর যে গভীরতা এই বালি মাফিয়ারা খননের মাধ্যমে করছে তাতে আগামী দিনে ভয় দেখাবে। তবে প্রশাসন বলছে তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় অভিযান করেছে। গত মাসেও কিন্তু 2 লক্ষ টাকা এই ধরনের বালির ট্র্যাক্টরকে আটকে রেভিনিউ জেনারেট করেছে ভূমি রাজস্ব দপ্তর। বিডিও তিনি বলছেন তিনি পুলিশ এবং ভূমি দপ্তরকে বলছে যাতে প্রতিনিয়ত রেড করা যায়। অন্যদিকে রাজনৈতিক ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা ইনকোয়ারি করার জন্য বিএলও সাহেবকে করেছি আর পুলিশকেও ফরওয়ার্ড করেছি। যদি কোনো ইস্যুস হয় তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। বাসিন্দারা বলছে যে পুরো নদী চুরি হচ্ছে, কোনো রকম পারমিশন নেই। ওটা তো আমাদেরকে জানতে হবে না, ওখানে কি বালু তুলছে আর কার পারমিশন আছে কার পারমিশন নেই, তো ওটা ইনকোয়ারি না করলে তো জানা যাবে না। ইনকোয়ারি করতে বলা হয়েছে, ইনকোয়ারি রিপোর্ট এলে আমরা জানাবো কি করি। ওদিকে তুফানগঞ্জে মানুষের মধ্যে আবার নতুন করে ভয় শুরু হয়ে গেছে নদী ভাঙনের। তার কারণ সংকট নদীর জল এখনো পর্যন্ত বর্ষাকাল সেভাবে আসেনি, বর্ষার কোনো নামগন্ধ নেই। তারই মধ্যে সংকোষায় রায়ডাক নদীর ভাঙন দেখা যাচ্ছে নদীর পাড়ে। প্রায় 1200 মিটার জায়গা জুড়ে ভাঙন, আর তাতে এই নদী পাড়ের এলাকার মানুষ টেনশনে পড়ে গেছেন যে কয়েক হাজার কৃষি জমি মানে যেভাবে বা বসত বাড়ি যেভাবে নদী এগিয়ে আসছে তাতে এই বসত বাড়ি বা কৃষি জমি পুরোপুরি জলের তলায় চলে যাবে। কিন্তু এখন থেকে যদি সুযোগ হয়, যদি সম্ভব হয়, এখন থেকেই বাঁচানো যায়, এই ভাঙন আটকানো সম্ভব। কিভাবে আটকানো যায়? শুভঙ্কর রয়েছেন আমার সঙ্গে। শুভঙ্কর, এলাকার মানুষ টেনশনে রয়েছেন, তারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, কিভাবে কাজ হবে তাহলে? অতনু, দেখো, তুফানগঞ্জ 2 ব্লকের এই রায়ডাক ও সংকোষ নদীর ভাঙন এবং এই ভাঙনে বিপর্যস্ত ছিট বড়লাউকুটি গ্রামের কয়েকটি গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে ওই এলাকায় 1200 মিটার নদীর ভাঙনে বহু আবাদি জমি এবং বসত বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। তাই বাসিন্দারা সেচ দপ্তরের কাছে দাবি জানিয়েছেন যে বর্ষা আসার আগেই যদি ওই এলাকায় বাঁধ না হয় তাহলে আরো বহু জমি ও বাড়ি নদীগর্ভে চলে যাবে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সেচ দপ্তর। অতনু, ধন্যবাদ। এই বাঁধটা না হওয়ার ফলে আমাদের গ্রামটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গত বর্ষায় আমাদের এখানে প্রায় 700-800 বাড়ি প্লাবিত, 30-35টা বাড়ি এখান থেকে উচ্ছেদ হয়ে গেল নদী ভাঙনের ফলে।
আজকে যদি আমাদের এই নদী বাঁধ থাকতো তাহলে কিন্তু আমরা ভিটাবাড়ি অসহায় মানুষগুলা কিন্তু অন্যত্র যাইতাম না। আমরা বিডিও অফিস থেকে শুরু করে ইরিগেশন অফিস, সেচ দপ্তরের কাছেও অনেকবার লিখিত পিআর দিছি, তাদের কাছে গেছি, আজ পর্যন্ত আমাদের কোনো আশ্বস্ত করে নাই। আমরা যদি এই ছিটবড়লাগুড়িতে বসবাস করতে না পারি, আমাদের বাস্তবিটা যদি নদীর মধ্যে চলে যায়, তাহলে আমরা কি খেয়ে জীবন ধারণ করব? এর আগেও ছিটবড়লাগুড়িতে যে ভাঙনের বিষয়টি ছিল সেটা নিয়ে আমরা একটা বাদ সেটা সেখানে করেওছি আর কি। তো তারপরেও নতুন করে নদী ভাঙনের একটা আলোচনা যদিও সেখান থেকে বলছে, আমরা এর পরেও এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতম যারা রয়েছেন মন্ত্রী মহলে আলোচনাও হয়েছে এবং আমাদের জেলা থেকে একটা টিম গিয়ে সরাসরি কলকাতায় আলোচনা করেছে। আগামীতে এই বাঁধগুলো নিয়ে যাতে বর্ষার আগেই করা যায় তার একটা চেষ্টা চলছে।